আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একটা এতিমখানার দায়িত্ব নিয়ে আছি। একটা বিদেশি সংস্থা থেকে বাচ্চাদের জন্য 20 লক্ষ টাকা আসার কথা ছিল। শামসু সাহেব ছিল সেই টাকার বাহক। আমার হাতে মাত্র 20,000 টাকা তুলে দিয়ে বললেন আর নাকি টাকা আসেনি। আমি হক দাবি করলে তার গুন্ডারা মেরে আমাকে বের করে দেয়। বাবা বাবা এতিমখানার বাচ্চাগুলা না খেয়ে আছে বাবা। বাচ্চাগুলার কালকে যে আমি খাওয়ান দিব বাবা, সেই খাওয়ানোর পয়সাটা আমার কাছে নাই বাবা, তুমি একটু ব্যবস্থা করো। আপনি কোনো চিন্তা করবেন না। মালগুলি তো সাপ্লাই দিয়েছিস, বাকি মালগুলি সাপ্লাই দিতে হবে। বাকি কাজগুলি তুই করে নে, যা। কিরে ভাই, কার পারমিশন লয়ে তুই ভিতরে ঢুকলি? এখানে তোর কি কাজ? কাজটা খুব ছোট শামসু সাহেব। তুই কি বলতে চাস? হ্যাপি হোমস অরফানেজ, বিদেশ থেকে বাচ্চাদের জন্য 20 লাখ টাকা আসছিল। অরফানেজের ম্যানেজারকে 20,000 টাকা দেওয়ার পর বাকি টাকা আপনার কাছেই রেখে দিলেন। সেই টাকা চাইলে তার গায়ে হাত পর্যন্ত তুলছেন। হ্যাঁ, অরফানেজের টাকা পকেটে ঢুকায় নেওয়া মানুষ তো সভ্য মানুষ হইতে পারে না। তুই টাকা ফেরত নিতে এসেছিস? একটা জং ধরা ভাঙ্গা চোরা গাড়ি আর 4-5টা ছেলে নিয়ে এসে লোহ করা গ্যাংস্টার সাজতে চাস না? এতিমখানার ম্যানেজার অর্থাৎ গনি মিয়া আমার কাছে আসছিল সাহায্যের জন্য। তাই আমার অনুরোধ থাকবে, তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর এতিমখানার বাকি 19,80,000 টাকা ফেরত দিয়ে দিবেন। আমি কামরুন জামান ভাইয়ের লোক। তুই ভয় পাচ্ছস না? আমি জানতাম তুই ভয় পাবি। তোকে আমি 1 টাকাও দেব না। যা পারিস করিস, এখান থেকে চলে যা। শামসু সাহেব, এরা সবাই লোহাগড়ের মেকানিক। মারতে মারতে লোহা পর্যন্ত সোজা করে ফেলে। আপনি আর কি জিনিস? হ্যাঁ, আমার অনুরোধটা হয়তো আপনি শুনতে পারেন নাই, কারণ বিনয়ের ভাষা আপনার কান পর্যন্ত পৌঁছায় না। ওই 20 লাখ টাকা 120 বাচ্চার 6 মাসের খাবার এত সহজে খায়া ফেলবেন? কাল সূর্য ওঠার আগে যদি বাকি টাকা গনি চাচার হাতে না পৌঁছায়, আপনার এমন ব্যবস্থা নেওয়া হবে যে আপনার কামরুজ্জামান সাহেব 7 জন্মে আপনাকে খুঁজে বের করতে পারবে না। হাসান ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি কালকেই টাকা দিয়ে দেব। মাফ করার মালিক খোদা, সেটা চাইলে শুধু তার কাছেই চাইবেন। শাকাওয়াত, বেল্লাল চাচারে বইল আজকে বাচ্চাদের জন্য বিরিয়ানি পাঠাইতে আমাদের তরফ থেকে। ঠিক আছে ভাই, আমি এখনই বলে দিতেছি। সিম্বল বারকান ভাই, সময় কম। এটা হচ্ছে ভাই সুইজারল্যান্ডের ভাই, ওরা মাখনের মতো। ভাই ছবি তুলতেছে। ওদিক দিয়ে যান। অল্প একটু খায় না মা। আমার আজান আসে নাই এখনো, আজান আসলে খাবো। মা তো কিছুই খেলেন না, শব্দ আমার ঘরে এসে পড়বো। কেমন আছো? শরীর কেমন এখন তোমার? এই তো বাবা, এখন তুই আসছিস না, এখন আমি সুস্থ হয়ে যাব। তুই এখনো মাকে ওষুধ দিসনি? না আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি? কিছু বললি না দেখি কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান, আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার তো একটা নলাও নিল না। সেই এক কথা, আজান আসুক তারপর খাবো। আমার কোনো দোষ নাই। হ্যাঁ, তোর কোনো দোষ নাই। আলীর কোনো দোষ নাই। হ্যাঁ হয়েছে, তোমার আর ওর হয়ে ওকালতি করতে হবে না। দে আমাকে, দে, আমি খাইয়ে দিচ্ছি। আমার খেতে ভালো লাগছে না আজকে, বমি বমি লাগে। তুই তার চাইতে আমার মাথায় একটু তেল দিয়ে দে, মাথাটা কেমন যেন করছে। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, সব থেকে বেশি কষ্ট কে পাবে, তুমি না আমি? তুই যেন আমার কত কথা শুনিস। এই যে বলি যে বাসাটা খালি খালি লাগে, আমার একটা সঙ্গী দরকার, বিয়ে শাদী কর। কে শোনে কার কথা? হ্যাঁ, সারাদিন শুধু মানুষের উপকারের কথা চিন্তা করিস। তোর বাবার ভূত তোর মাথায় চেপে বসছে। হ্যাঁ হয়েছে হয়েছে, আমি কিছু বললে উল্টা আমাকেই কথা শোনাতে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। চিনতে পেরেছো তাহলে? গ্যারাজের কাজকর্ম ফেলে আজকাল পুরো লোহাগারের দায়িত্ব নিয়েছো নাকি তুমি? যেটা বলতে চাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলো। শ্যামসু আমার নিজের লোক। এতিমখানার টাকা নিয়েও কি করেছে না করেছে সেটা দেখার দায়িত্ব ছিল আমার। কিন্তু তুমি মাঝখান থেকে ঢুকে পড়ে আমার লোকের গায়ে হাত তুলেছো, তার মানে তুমি আমার গায়ে হাত দিয়েছো। লোহাগড়ায় যেখানে কামরুজ্জামানের নাম শুনলে বাঘে মুখে একসাথে পানি খায়, সেখানে সামান্য একজন মেকানিক হয়ে এই দুঃসাহস তুমি দেখালে কি করে? সাহস তো আর বাজারে কিনতে পাওয়া যায় না কামরুজ্জামান সাহেব, ওটা বুকের ভেতরে নিয়ে জন্মাতে হয়। তুমি আমাদের সাথে হাত মিলাও, যা চাইবে তাই পাও। স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাবো। খেয়ে নিতে হবে কিন্তু, আমি আসতেছি। হ্যাঁ স্যার দেখেন স্যার,
এগুলো নিয়ে যদি আমরা প্রপার একটা নিউজ করতে পারি, এসব ইনফরমেশন নিয়ে আই থিঙ্ক আমাদের জন্য অনেক লাভবান হবে। দেখেন স্যার, পুরো অরিজিনাল স্যার। স্যার এটা দেখেন। সায়রা, জি তুমি আগে আমাকে এটা বলো, আমি তোমাকে কল করেছি, এই শহরটা কি নেটওয়ার্কের বাইরে চলে গেছে, নাকি তুমি নিজেকে ব্রিটিশ রাজকুমারী ভাবা শুরু করেছো? তুমি বসের কল রিসিভ করতে পারো নাই? স্যার, আপনি জাস্ট আমাকে একবারই কল করেছেন, আর এমন সময় কল করেছেন তখন আমার লাইফ রিস্কে ছিল স্যার। একটুর জন্য আমি বেঁচে গিয়ে। এখনকার সময়ে ফিল্ম স্টারদের চেয়ে বড় গ্যাংস্টারদের ফ্যান ফলোয়িং অনেক বেশি। আমার দরকার টিআরপি। তুমি যদি আমাকে ইব্রাহিমের কোনো গোপন ডিলের খবর দিতে পারতা, অথবা তুমি যদি আমাকে মুসার কোনো ভিডিও নিয়ে আসতে পারতে, অথবা তুমি যদি আমাকে লোহাগড়ার ওই ছেলেটা আজান ওর কোনো ছবি নিয়ে আসতে পারতে, তাহলে আমার টিভিতে আগুন ধরে যেত। আর তুমি কি আনলে? কয়েকটা পোলাপাইনের খেলনা বন্দুকের ছবি, সেই মনি। কামরুজ্জামান সাহেব, কিন্তু কেন, আমার সাথে কি কাজ? কাজ তো অবশ্যই আছে, লিডার আপনার সাথে জরুরি বিষয় নিয়ে কথা বলবে। আপনি তো এই শহরে ক্রাইম এবং ক্রিমিনাল খুঁজে বেড়াচ্ছেন, তাই না? আপনার এই যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এই সাহসকে আমি স্যালুট করি। কিন্তু এইসব ছোটখাটো চোর ছেচোর ধরে কি বড় খবর পাওয়া যাবে? সাহেব, আমি সত্যের পথে কাজ করি, সেটা বড় হোক কিংবা ছোট, সেটা প্রকাশ করাই আমার কাজ। ছবির লোকটাকে ওর নাম আজান, নামে মেকানিক, কিন্তু এই মেকানিক নামের আড়ালে ওই এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। চাঁদাবাজি, অস্ত্রবাজি সবকিছুই চলে ওর ইশারায় এই শহরে। লোহাগড় আয়রন ওয়ার্কশপ নামে ওর একটা ওয়ার্কশপ আছে, এই ওয়ার্কশপ নামের আড়ালে ও সবকিছু করে। সবাই সবকিছু জানে, কিন্তু কেউ কিছু বলে না। আপনি শুধু প্রমাণ বের করুন আর মুখোশটা খুলে দিন। তবে আপনার অভিযোগ যদি সত্যি হয়, তাহলে আপনাকে কথা দিচ্ছি, এই লোহাগড়ের মানুষ এই মাফিয়ার আসল চেহারা দেখবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই নীরবতা কিন্তু অনেক কথা বলছে। আপনি যদি আরো চুপ থাকতে চান, তাহলে সেটা কিন্তু উল্টো আপনার ক্ষতির কারণ হতে পারে। আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। ক্যামেরার সামনে বসে সত্যি কথা বলার সাহস কি আপনার আছে? আমার মতো একটা নগণ্য মেকানিকের কথায় এই দুনিয়ার কার কি যায় আসে? তারপরেও কি সত্যি জানতে চান বলুন। আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? কতজনের রক্ত লেগে আছে আপনার ওই হাতে? গ্যাংস্টার, মাফিয়া, অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করলেন আমার জন্য। আমরা তো সামান্য মেকানিক, গাড়ির মেরামত করি। তবে হ্যাঁ, এই লোহাগড়ের মানুষের চোখের জল মোছার জন্য মাঝে মাঝে কিছু মানুষের মেরামত করতে হয়। তাই গ্যাং নিয়ে প্রকাশ্যে মারধর করছেন, আইন হাতে তুলে নিচ্ছেন, আপনার কি তাদের জন্য একবারও মায়া হয় না? আপনার কি মনে হয় না আপনি সমাজের জন্য একটা অভিশাপ? আপনার ভুল ধারণাটা আমি বুঝতে পারছি, কিন্তু আগেই তো বললাম, মানুষের চোখের জল মোছার জন্যই আমরা মানুষের মেরামত করি। আমাদের এই দরবার মানুষের জন্যই, কারোর ক্ষতি করি না আমরা। একজন জলজান্ত খুনি বলছে সে নাকি কারো ক্ষতি করে না। হাস্যকর। বাদ দিন এসব ক্যামেরা। আপনি আমাকে এইটা বলুন, যদি আপনি কিছু করেই না থাকেন, তাহলে ওই লোকটাকে আপনি এভাবে কেন মারলেন? কি করেছিল উনি? বিচার করার আগে অপরাধের ইতিহাসটা জানতে হয় সাইরা সাহেব। এই পৃথিবীতে অনেক সময় এরকম হয়, যেটা দেখা যায় সেইটা হয় না, আবার যেটা দেখা যায় না সেইটাই হয়। কি হয়েছে চাচা? আজান, ওনার জামাই খালি মারধর করে, দিন রাত নেশা করে থাকে। আপনি বলেন। বাবা, ঘরে চাল ডাল কিছুই নাই, কানে দুটা দুল ছিল, নিতে এসে আমি বাধা দিছি দেখে আমার অনেক মারধর করছে। নেশার টাকার লেগে আমার প্রতিদিনই মারধর করে। একটা কিছু এখন করেন, আমার অনেক অশান্তি হইতাছে। আমি 2 টাক মাল পাঠাইছি, খালি ঝামেলা করে, টাকা দেনা পয়সা দেনা, খালি ঝামেলা করে। কি করবো? এই হ্যাঁ ভাই, কি কাশেম কে লেগা? আমার মারতেছেন কে? কি করছি আমি? নিজের বউয়ের গায়ে হাত তুলতে তোর হাত কাঁপে না? ও আপনাদের কাছে বিচার দিছে? হ্যাঁ, ও আমার বউ, আমি মারি আর দড়ি, এ আমার ব্যাপার। যেই মেয়েরে তার বাবা রাজকন্যার মতো বড় করে তোর হাতে আমানতের মতো তুলে দিছে,
তার গায়ে তুই হাত তুলিস? এত সাহস তোর কে দিছা যদি এই হাত দিয়ে সেকেন্ড বার তোর বউরে তুই মারতে যাস? আর কোনোদিন মারবো না। এলাকাটা আমার, তো ইনসাফটাও আমার। মনে থাকবে? মনে থাকবে না। আবেগ, ইনসাফ আর মহানুভবতা সবকিছুই একদম নিখুঁত। গল্প আপনি ভালোই বানিয়ে বলতে পারেন আজান সাহেব। জানেন তো, সাংবাদিকতা এরকম অনেক অপরাধী দেখেছি যারা নিজেদেরকে হিরো মনে করে, আর এরকম এক একটা মন গড়া জাস্টিফিকেশন দেয়। সত্যিটাকে যদি আপনি গল্প মনে করেন সাইরা সাহেব, তাহলে গল্পটাই সত্যি। দিন শেষে আমরা সবাই তো এক একটা গল্পের চরিত্র। কেউ শিকারী সাজে, আবার কেউ শিকার হতে হতে একদিন নিজেই শিকারী হয়ে ওঠে। কিন্তু এই স্বীকার করতে গিয়ে যখন আপনি মানুষকে রক্তাক্ত করেন, তখন কি আপনার নিজের পরিবারের কথা মনে পড়ে না? নাকি আপনার কোনো পরিবারই নেই? আমার বাড়ি খুব একটা দূরে না। আপনার ক্যামেরা আর সন্দেহ নিয়ে চলে আসবেন একদিন। দাওয়াত রইল। অনেক রাত হলো তো, হ্যাঁ। খাওয়া দাওয়া করবি না? আই খেয়ে নে। তুমি খায় নাও মা, আমি পরে খাবো নি, হাতের কাজটা শেষ করে। ঠিক আছে, কাজ সেরে তো খেয়ে নিস মা। ওকে। মা, তুই আবার কষ্ট করে চা বানাতে গেছিস। আজকে কিন্তু তোমার সাথে একজন দেখা করতে আসছে। আমার সাথে আবার কে দেখা করতে আসবে? বন্ধু না শত্রু হিসাবটা ঠিক মিলাতে পারেনি, কিন্তু মানুষটা খুব ভালো। মা, মেয়েটাকে? মেয়ে না ছেলে সেটা তো আমি একবারও তোমাকে বলিনি। মায়েদের অত কিছু বলতে হয় না, মায়েরা এমনিতেই সব কিছু বুঝে যায়। অনেকদিন বাঁচবেন আপনি। মাকে আপনার কথাই বলছিলাম আর আপনি চলে এলেন। বসো মা, বসো। আপনি কেমন আছেন? আপনার শরীর সুস্থ? আমি আছি, একটা স্টেশনে বসে আছি। জীবনের শেষ ট্রেনটা কখন আসবে সেই অপেক্ষায় আছি। এই মা, কি বলছো তুমি? হ্যাঁ ভাইজান, আপনি না থাকলেও আম্মা এইসবই বলে খালি। এখন বলো তো, তোমাদের দুজনের পরিচয় কবে থেকে কিভাবে হলো? আন্টি, আমি সাংবাদিক মা। তোমার ছেলে যে পুরো শহর জুড়ে অশান্তি করে বেড়ায়, সেটা নিয়ে উনি তদন্ত করতে চায়। তোমার ছেলেকে নিয়ে বড় একটা রিপোর্ট বানানোর ইচ্ছা তার। হ্যাঁ, কি বলেন ভাইজান? হ্যাঁ, মানে আমার ছেলেকে কিছু করেছে? আন্টি ওরকম কিছু না, আপনি ঘাবড়াবেন না, উনি মজা করছে। ও মজা করছে? হ্যাঁ মা। আচ্ছা, এখন কথা দিয়ে তো আর পেট ভরবে না। কি খাবেন বলুন? মাটন বিরিয়ানি। আজকে লোহাগড়ের 1 নম্বরের মাটন বিরিয়ানি বানাতে হবে। মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। ওর সাথে তো পরিচয়ই কয়েকদিন হলো। এরকম কিছু না মা। আমাদের সব দান্তার মাঝখানে একটা দেয়ালে দাঁড়িয়ে আছে। একটা গাড়িও রাতের ঘুম হারাম করলো কে? আজান, আজান, আজান। পঙ্গপালের মতো আমার সাজানো বাগানে মুখ রাখছে এই ছেলেটি। আমার গ্যারেজে পা রাখার কোনো বিশেষ কারণ? কারণ তো একটা আছে, একজন যোগ্য নেতা খুঁজছে। এই পুরো শহরটা তোমার হাতের তালুতে থাকবে। আর আপনি যে রাজনীতি ফেরি করতে আসছেন, সেইটা অন্য কোথাও গিয়ে করেন। গ্যারেজের মেকানিক আমার চোখে চোখ রেখে কথা বলে। আর আমি ওসি সাহেবকে ফোন করে জানিয়ে দিয়েছি, ওসি সাহেব ব্যবস্থা নিবে, ওর গ্যারেজ সিলগালা করে দিবে। আপনার জন্য মানুষের অনেক সমস্যা হচ্ছে। ভুল ইনফরমেশন পেয়েছেন স্যার, কিংবা যার থেকে ইনফরমেশন পেয়েছেন তাকে বলবেন প্রমাণ সহ সামনে আসতে। এই লোহাগড়ের ধুলি কণাও আপনার নাম জপে আজান সাহেব। আপনি ইলেকশনে দাঁড়ালে এই লোহাগড়ের চিত্রই বদলে যাবে। রাজনীতি আমার থেকে এমন কিছু কেড়ে নিয়েছে যেটা আমি আমার জীবনে আর কখনো ফেরত পাবো না। আমার বাবা। পলিটিক্স ওটা আমার জন্য না। এই নিন, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা সামান্য উপহার। এইটা কিসের জন্য? এটার মধ্যে কিন্তু জিপিএস ট্র্যাকার আছে। আমার উপর নজরদারি করার জন্য না? হতেও পারে। ভাইজান, আমার তুই কিছু করিস না। আমার ভাই যদি জানতে পারে তুই আমার মারছস, তোর এই লোহার ঘরের বাড়িতে জানতো পুরো মারবো। কামরুজ্জামান তাকদির লেখে না কামা, তাকদির লেখে উপরওয়ালা। কে মেরেছে কামালকে? আমি মারছি। স্যার, আমি মারছি। আমি মারছি। বাজার থেকে খবর আসছে আজান। হাসান, হাসান এইবার আবার কলিজায় হাত দিছে। ওকে আমি মারবই না, শুধু ওর নাম নিশানা আমি মুছে দেব।
চেয়েছিলাম তুই আমার ছায়াতে থাক, তুই আমার কলজার ভিতরে হাত দিয়ে দিবি। মরে যাবার আগে জেনে যা, এই শহর আমার শহর। আমি তোমাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, হাতে খুব কম সময়। আমার আজান ছাড়া কেউ নাই। তোর বাবাকে মারতে আমার হাত কাঁপে নাই, আর তুই তো সেই দিনকার ছেলে। শুধুমাত্র একজনের, আর সে কোনো ইনসান। এই যে আমার ছোট মেয়ের হত্যাকারী, আরে শিব! অভিনয় করে আর লাভ নেই। আপনার অভিনয় আপনি ছাড়া দেশবাসী দেখছে। মানে কি? প্রায় সাজানো ফাঁদে আপনি নিজেই পড়ে গিয়েছেন, খেলা শেষ। তুমি হাত ধুইছো? বুঝবো কেমন মাংস সিদ্ধ হয়েছে কিনা? তোমার চেক করতে হবে না, তুমি খাবার টেবিলে চেক করো। সাংবাদিকের বিরিয়ানি খেয়ে যদি কালকে সবার ব্রেকিং নিউজ হয়ে যায়, আমি কিন্তু দায়ী না। হ্যাঁ, কথা মোটেও সত্য না।